নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ব্যারোমিটার, মানে হচ্ছে 14 ব্যারোমিটার, যার সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এটা খুব একটা বড় জিনিস নয়। যেমন স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, ওজনদারির সাহায্যে আমাদের ভর পরিমাপ করা হয়, সেরকম ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমাদের কি পরিমাপ করা হয়? বায়ুর যে চাপ আছে, এখানে যে বায়ু আছে, আমরা পৃথিবী পৃষ্ঠে আছি, সেখানে যে চাপ আছে সেই চাপটা কিন্তু পরিমাপ করা হয়। আসলে সরকারি স্কুলে কিংবা আমরা যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেখানে কিন্তু এই যন্ত্রগুলো ছিল না, যার সাহায্যে এই জিনিসটাকে আমরা শুনে নিয়ে মনে করতাম যেটা কি একটা বড় জিনিস বটে সেইরকম। কিন্তু আসলে তোমরা যদি একবার জেনে যাও, সেটা খুব একটা বড় জিনিস নয়, সাধারণ একটা যন্ত্রের মতনই ব্যবহারটা হয়। কিন্তু এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো একটু দামি হয়, ওই জন্য এই যন্ত্রটার দামটা একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে মানে যিনি পরীক্ষাটা করেছিলেন, বিজ্ঞানী টরিসেলি একটু পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষার জন্য যে অ্যারেঞ্জমেন্ট বা জিনিসপত্রগুলো ব্যবহার করেছিলেন সেটাকে নিয়েই একটা আমাদের কি সরল ব্যারোমিটার তৈরি হয়ে গেছিলো। তো সেই বিষয়টা তোমাদের একটু এখানে বুঝিয়ে বলবো যে কীভাবে সেটা করেছিলেন তিনি। আর তাছাড়া এই যে সরল ব্যারোমিটার আছে, এই সরল ব্যারোমিটারের একটু উন্নত রূপটা, একটু অ্যাডভান্স রূপটাকে আমরা কি বলি? 14 ব্যারোমিটার বলি। এবং এর সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি, যার সাহায্যে আমরা বলতে পারি যে বৃষ্টি হবে কিনা, মানে আবহাওয়াটা আমরা বুঝতে পারি। তাহলে প্রথমে কি করব, এখানে এই যে পরীক্ষা তিনি করেছিলেন কীভাবে, সেই জিনিসটা আজকে আমরা এখানে বুঝবো। তো বিজ্ঞানী টরিসেলি কী করেছিলেন, একটা পাত্র নিয়েছিলেন এইভাবে। পাত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে কী আছে? জল আছে। কিন্তু তিনি যেটা নিয়েছিলেন সেটা কী নিয়েছিলেন? পারদ নিয়েছিলেন, মার্কারি। তো সেটা কি করেছিলেন তিনি, এরকম একটা নল নিয়েছিলেন। সেই নলের মধ্যে কিন্তু কি থাকতো? স্কেল বানানো আছে, স্কেল বানানো থাকতো। এখানে স্কেল বানানো নয়, সামান্য একটা টেস্ট টিউব দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্কেল বানানো থাকতো এই টেস্ট টিউবের গায়ে বা নলের গায়ে। আর তিনি সেটা কি করতেন, এই পারদপূর্ণ মার্কারি এটাতে ভর্তি করতেন এবং এইভাবে এটাকে চেপে নিয়ে উপর করে দিতেন। উপর করে দিয়ে আবার এখানে তিনি ছেড়ে দিতেন। তো ওখানে দেখতে পেত যে জলটা যেটা আছে, এই যে লেভেলটা তোমরা এখানে হালকা দেখতে পাচ্ছ, একটু নেমে গেছে, কারণ বায়ু সেখানে ঢুকে গেছে ওই জন্য। কিন্তু যদি এখানে মার্কারি থাকতো তো বিষয়টা একটু নেমে যেত সামান্য। স্কেল অনুযায়ী 76 সেমি পারদস্তম্ভের চাপ বলা হয়। তাহলে 76 থেকে একটু উপর নিচে তোমরা মানে হতে পারতো বিষয়টা, যে রিডিং আছে সেটা। কিন্তু যেহেতু এখানে জল আছে, জলের মধ্যে অনেকগুলো কাজ করে, এখানে সারফেস টেনশন আছে, তারপরে অসমসংযোগ বল আছে, এই জন্য এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছি না। তাছাড়া এখানে ক্যাপিলারিটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এই নলটা কিন্তু খুবই সরু আছে আমার, তো এই জন্য। তো বিষয়টা কি হয়েছিল, সেখানে তিনি পারদপূর্ণ একটা পাত্র নিয়েছিলেন, আর এই যে নল আছে, নলের গায়ে একটা স্কেল বানানো ছিল। আর স্কেলটা এটাকে পারদপূর্ণ একদম করে নিয়ে তারপর ধীরে ধীরে কিন্তু যেভাবে আমি ছাড়লাম এটা, সেভাবে কিন্তু ছেড়ে দিয়েছিল। তার ফলে কিন্তু এখানে রিডিং দেখাতো যে কতটা রিডিং আছে। আর এই উচ্চতা যেটা হাইট আছে, এই যে সারফেস তলটা থেকে এখানে যে জলটা আছে এটা, এই সারফেস তলটা থেকে এই যে হাইটটা মাপা হতো। আর তার ফলে কিন্তু এর যে হাইটটা সেটা কিন্তু নির্ণয় করা হতো, আর তার থেকে আমরা বায়ুমণ্ডলের যে চাপ হয় সেটা কিন্তু পেয়ে যেতাম। তাহলে এইভাবে তিনি এই সেটআপটা করেছিলেন। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে বিষয়টা কীভাবে করেছিলেন। তো এটাকে কী বলা হয়? একটা সরল ব্যারোমিটার বলা হয়। এরপর আমরা এখানে আসব যে 14 ব্যারোমিটার আছে, সেই 14 ব্যারোমিটারের কী মানে এই যে ব্যারোমিটারটার কী পার্ট আছে, কোন পার্টটা কী করলে কীভাবে কাজ হয়, মানে পুরো বিবরণটা আমরা এখানে জানবো। আর পারদৈকের জন্য এখানে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, সেই বিষয়টা আমরা এখানে জানবো। প্রথমে আমার মনে হলো যে বোর্ডের মধ্যেই কিন্তু বিষয়টাকে বোঝাবো, কিন্তু ব্যাপারটা এখানে দেখলাম যে ছবিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বানাতে পারলাম না, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর তাছাড়া মনে করলাম যে বইয়ের থেকে যদি বোঝায় তাহলে সেটাই কিন্তু সুবিধা হবে, কারণ বইয়ে যে ছবিটা বানানো আছে সেটা কিন্তু খুবই সুন্দর আছে, সেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো এখানে বিষয়টা কী করবো, আমরা নিচের দিক থেকে শুরু করব। প্রথমে কী কী জিনিস আছে এটার মধ্যে, সেই জিনিসগুলো আমরা জানবো প্রথমে। তো ব্যাপারটা এখানে দেখো, এই যে পুরো বিষয়টা আছে, এখানে পুরো একটা লম্বা এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত একটা কি আছে, লম্বা নল আছে। এই নলটার মধ্যে কি আছে? পারদ আছে বা মার্কারি আছে, হয়েছে। আর তোমরা যে এখানে বড় পার্টটা দেখতে পাচ্ছ, সেই বড় পার্টটারেই এই নিচের যে ছোট অংশটাই কিন্তু এখানে বড় করে তোমাদের দেখানো হয়েছে। যেখানে তোমাদের বললাম না যে এখানে পারদ থাকে, আর এখানে নিচের একটা থলি থাকে, সেই থলিটা কিন্তু চামড়ার থলি থাকে। এখানে লেখাও আছে, তোমরা ছবির মাধ্যমে ওখানে স্ক্রিনে যে ছবিটা আছে ওখানেও তোমরা দেখতে পাচ্ছ যে চামড়ার একটা থলি থাকে বা লেদারের একটা থলি থাকে, আর একটা পারদের পাত্র থাকে, লম্ববৃত্তাকার চঙের মতো থাকে বিষয়টা। আর এখানে একটা আইভরি পয়েন্ট থাকে। এখানে বলেছে যে আইভরি যে পয়েন্টটা আছে সেটা নাকি হাতের দাঁতি দিয়ে তৈরি। কী জন্য হাতের দাঁতের তৈরি লাগিয়েছে সেটা বুঝতে পারছি না, হয়তো কোনো কারণ থাকবে। তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে আইভরি পয়েন্ট। তাহলে বিষয়গুলো হলো, আর এই পুরো যে বিষয়টা আছে লম্বা এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, এটা কিন্তু একটা পিতলের দিয়ে কিন্তু কভার করানো থাকে। কারণ দেখো এটা কিসের থাকে,
ব্যাপার হচ্ছে যে বিষয়টা তোমরা যদি ভেঙে যায় তাহলে পারদটা বেরিয়ে যায় বাইরে, বা পারদ কিন্তু ক্ষতিকারক হয় একটু, এই বডিতে পড়লে আমাদের ক্ষতি করে, ওই জন্য বা এর বাষ্প যদি আমাদের নাকে চলে যায় কিংবা কোনোখানে চলে যায় তাহলে কিন্তু অসুবিধা করে, ক্ষতিকর জিনিস, ওই জন্য এটাকে প্রোটেক্ট করে রাখা হয়। তাছাড়া এর দামটা কিন্তু খুব কম নয়, খুব বেশিই আছে, তাহলে এই জন্য এটাকে এইভাবে প্রোটেক্ট করে রাখা হয়। তো এখান থেকে শুরু করব, কারণ এই জিনিসটা এখান থেকেই আমরা বিষয়টা পরিমাপ করতে শুরু করি। প্রথম আমরা দেখব, প্রথম কাজ হলো এই যে এখানে তোমরা পারদের ইয়েটা দেখতে পাচ্ছ কালো কালারের এখানে, তো এটা কাঁচের দিয়ে তৈরি থাকে, বাইরের থেকে দেখা যায় সবই, এই পয়েন্টারটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। আমার প্রথমে কাজ হলো এই স্ক্রুটাকে ঘুরিয়ে এই যে আইভরি পয়েন্ট আছে সেই এই যে পারদ তলটা আছে সেই তলটার সঙ্গে টাচ করানো, মানে সেটা যেমন ছুঁয়ে থাকে আইভরি পয়েন্টটা, আর পারদের যে সারফেস তলটা আছে সেটা কিন্তু আমাদের টাচ করে থাকে, সেটা হচ্ছে মেন কাজ। তাহলে ওই কাজটা আমাদের হয়ে গেল। ওইটা হওয়ার পরে আমরা এখানে উপরে এসে দেখব, উপরে দেখো এখানে স্ক্রিনের মধ্যে তোমরা দেখো এখানে কিন্তু একটা দাগ কাটানো আছে, আর এখানে কিন্তু ট্রান্সপারেন্ট জিনিসটা বাইরের থেকে আমরা দেখতে পাই যে কতটা কিন্তু পারদটা উঠছে। এখানে যে এই লম্বা জিনিসটা আছে এর গায়ে কিন্তু স্কেল বানানো আছে। তোমরা এখানে ছবি আরেকটা তোমাদের এখানে দেখাচ্ছি, সেই ছবিতে তোমরা দেখো এখানে একটা স্কেল বানানো আছে। এখানে কিন্তু দু ধরনের স্কেল ব্যবহার করা হয়। একটা স্কেল ব্যবহার করা হয় আমাদের কি নর্মাল স্কেল থাকে, যেরকম আমরা স্কেল ব্যবহার করি সেরকমই এটার গায়ে কিন্তু স্কেল বানানো থাকে। আরেকটা একটা সূক্ষ্ম স্কেল যেটাকে আমরা ভার্নিয়ার স্কেল বলি, এটা কিন্তু খুব সূক্ষ্ম দৈর্ঘ্যকে কিন্তু পরিমাপ করতে পারে, এটাই হচ্ছে এর কাজ। এটা তোমাদের বিবরণটা তোমরা উঁচু ক্লাসে জানবে, এখানে কিন্তু তোমাদের নেই। তো তোমরা একটা জিনিস তোমরা বুঝে রাখো যে বিষয়টা হচ্ছে এই যে এখানে খেজুর পাতা আছে, এই যে ছোট্ট এটা কিন্তু বেশটা পরিমাপ করতে পারে এমন ক্ষমতা রাখে, মানে সব থেকে সূক্ষ্ম দৈর্ঘ্য কিন্তু বা দূরত্ব পরিমাপ করতে পারে যায় এই সাহায্যে, ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তো এই জন্য অ্যাকুরেট যাতে পরিমাপটা হয়, একদম সঠিক যাতে পরিমাপটা হয়, সেই জন্যই এই স্কেলটাকে ব্যবহার করা হয় এখানে। তাছাড়া এখানে সাইডে একটা থার্মোমিটার ব্যবহার করা হয়, কারণ থার্মোমিটার ব্যবহার করলে, কারণ দেখো কী জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। এই যে বায়ুর চাপ আছে, চাপ জিনিসটা কিন্তু টেম্পারেচারের সঙ্গে একটু সম্পর্ক মিলিয়ে চলে। টেম্পারেচার যদি কম বাড়া হয় তাহলে প্রেসারও কিন্তু আমাদের চাপ কিন্তু কমা বাড়া হবে, ওই জন্য টেম্পারেচার আমাদের মাপতে হয় যে কত টেম্পারেচারে কত চাপ ছিল, কি বলতে হয় যে কত টেম্পারেচারে কত চাপ ছিল, সেই জিনিসটা কিন্তু আমাদের টেম্পারেচারটা উল্লেখ করতে হয় যে এত টেম্পারেচারে এত চাপ ছিল, হয়েছে। তাহলে ওই জিনিসটা হয়ে গেল আমাদের। আর এখানে যে পরিমাপটা কী করে কেমন করে করা হয় সেই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে পয়েন্টারটা টাচ করালাম, পয়েন্টার টাচ করার ফলে এখানে উপরে এসে আমরা দেখব যে মেন স্কেলের সঙ্গে এই যে পারদ তলটা, এই ছবির মাধ্যমে তোমরা দেখো এই যে একটা কার্ভেচার এরকম করে বানাবে, ওই তলটা মেন স্কেলের সঙ্গে কত দাগে গিয়ে দাঁড়াচ্ছে, তো সেই পার্টটা আমরা নেব, ওটা হচ্ছে মেন স্কেলের পার্ট। তারপরে আমরা কি করব, এই যে সামনের স্ক্রুটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা কি করা হয়, ভার্নিয়ার স্কেলটা কিন্তু উপর নিচে করা হয় এই ব্যারোমিটারের গা বরাবর। তো এটা আমরা কোনখানে সেট করব, যেখানে পারদের যে ইয়েটা আছে তলটা আছে, এই যে কার্ভেচারটা আছে, সেখানে ভার্নিয়ার স্কেলের 0 দাগটা আমরা সেট করব। তারপরে আমরা দেখব যে মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার কোন দাগটা, ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেন স্কেল বরাবর কিন্তু হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, হয়েছে। তো ওই জিনিসটা আমরা দেখব। তারপরে এখানে দুটো পার্ট পাবো আমরা, একটা হচ্ছে মেন স্কেলের পার্ট, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, এবং দুটোকে ক্যালকুলেশন করে আমরা এর হাইট বার করি যে এর হাইটটা কতটা হয়েছে, এই হাইটটা আমাদের অ্যাকুরেট বার হয়ে যায়। তারপর আমরা এখানে কি করি, সেটাকে যে সূত্র আছে HROG সেখান থেকে দিয়ে আমরা বার করি। তাছাড়া আমরা এমনি তো নর্মালি বলি যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তো এইভাবে জিনিসটা আমাদের পরিমাপ করা হয়। তো এরপরে ব্যাপারটা হলো যে এখানে পারদে কী জন্য ব্যবহার করা হয়, পারদ ছাড়া অন্য অনেক কিছু জিনিস আছে যে জিনিসটা আমাদের ব্যবহার করা হয়। তো এটার সবথেকে বড় কারণ কি হচ্ছে, বড় কারণটা হচ্ছে পারদটা কিন্তু মানে এর মধ্যে কিন্তু সমসংযোগ বল কিন্তু খুব পরিমাণে আছে। মানে যেমন যদি আমি এখানে জল ব্যবহার করি তাহলে জলটা কি দেখো কাঁচের গায়ে কিন্তু সেটা লটকে থাকে, গা বরাবর এখানে ছাড়া হচ্ছে না, কিন্তু পারদ থাকলে কী হতো, এটা গা বরাবর ভেসে একদম নিচে পড়ে যেত। কারণ এই যে ইয়া যে টিউবটা আছে বা নলটা আছে, এই নলের কিন্তু কোনো জায়গাতে কিন্তু পারদটা একটু পর্যন্ত আমাদের লটকে থাকতো না বা চিপকে থাকতো না, সেটা কিন্তু এর বরাবর নেমে যেত। তাহলে সেই জন্য কিন্তু পারদটা ব্যবহার করা হয়। তাছাড়া পারদের যে বাষ্প ঘনত্ব আছে সেটা কিন্তু আমাদের খুবই কম আছে, হয়েছে।
তো বাষ্প ঘনত্ব কারণে এর যে টেম্পারেচার আছে, যে এর যে স্ফুটনাঙ্ক সেটা কিন্তু খুব বেশি, আর তাছাড়া বাষ্প ঘনত্বের কম তৈরি হয়। বাষ্প ঘনত্ব কীরকম, যেমন দেখো এই বোতলের মধ্যে জল আছে, এই যে খালি জায়গার উপরে পড়ে আছে সেই খালি জায়গার মধ্যে কিন্তু জলীয় বাষ্প তৈরি হয়ে যায়। সেখানে পারদ যেমন থাকতো, তো পারদের মধ্যে কি যে ওর বাষ্পটা তৈরি হয় সেটাকে তার বাষ্প ঘনত্ব বলে, জলকে জলীয় বাষ্প বলে, পারদ থাকলে তার বাষ্প ঘনত্ব বলে। তাহলে বিষয়টা কিন্তু পাঠটাকে আমাদের একটু গড়বড় করে দিতে পারতো, ওই জন্য কিন্তু এখানে পারদ ব্যবহার করা হয়। পারদের বাষ্প ঘনত্ব খুবই কম, না বরাবর। আর তাছাড়া এর যে হিমাঙ্ক থাকে সেটাও কিন্তু খুবই মানে থাকে কত মাইনাস, এখানে দেওয়া আছে তোমাদের কত 39°C, মানে শীত প্রধান দেশে এটা কিন্তু ব্যবহার করতেও সুবিধা হয়। যদি অন্য কিছু থাকতো, তাহলে যেমন জল থাকতো, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হতো, জমে যেত জল। তাহলে এই জিনিসগুলো কিন্তু ধ্যানে করে আমাদের পারদটা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে আরেকটা দেওয়া আছে, এটা কিন্তু খুব চকচকে হয় পারদটা, ওই জন্য কি হয় মানে কাঁচ খুব ট্রান্সপারেন্ট থাকে, তো সেখান থেকে চকচকে থাকার জন্য খুব ভালোভাবে কিন্তু পার্টটা আমরা বুঝতে পারি যে এদূর পর্যন্ত এসেছে। যদি অন্য কিছু থাকতো তাহলে সেরকম করে বোঝা যেত না, ওই জন্য ব্যাপারটা এখানে। তো এটা হয়ে গেল। এরপরে এর যে আছে, এটা যেহেতু ধাতু একটা, সেই ধাতু থাকার জন্য টেম্পারেচারটা কিন্তু আমাদের পরিমাপ করতে সুবিধা হয়েছে। আর কী জন্য পরিমাপ করতে হয় সেটা তো আমাদের আগেই বললাম, যে টেম্পারেচারে মানে চাপটা এমন একটা জিনিস টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করে, মানে টেম্পারেচার যদি কম বেশি হয় তাহলে চাপও কিন্তু কম বেশি হয়। এই জন্য আমাদের টেম্পারেচারটা জানা খুবই দরকার, যে এত টেম্পারেচারে এত তার প্রেসার হয়েছিল বা এত প্রেসার আমরা পেয়েছিলাম। তো এইভাবে জিনিসটা এখানে পরিমাপ করা হয়। তাহলে তোমরা ব্যারোমিটার সম্বন্ধে আশা করি একটু কিছুটা ক্লিয়ার হলো। তাহলে এই কটা জিনিস হলো যে জিনিসটা তোমাদের বলতে হবে যে পারদটা আমরা কী জন্য ব্যবহার করি। আর এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে যে পারদ আমরা কী জন্য ব্যবহার করি, তাহলে তোমরা এটা লিখতে পারবে। এরপর আসি এর ব্যবহার বলতে প্রথমে তোমাদের বললাম যে এখানে কি বায়ুর চাপটা পরিমাপ করা হয়। তাছাড়াও কি করা হয় যদি বলা হয়, তাহলে সেখানে বলবে তোমরা যে আবহাওয়া আছে, সেই আবহাওয়াটা কিন্তু আমরা বুঝতে পেরে যাই, যে আজকে জল পড়বে না বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই, সেই জিনিসটা আমরা বুঝতে পারি যাই। সেটা কীরকমভাবে আমরা বুঝতে পারি সেই বিষয়টা তোমরা এখানে দেখো। এটা হচ্ছে আমাদের ব্যারোমিটার, এর যে হাইটটা আছে বায়ুর চাপ অনুসারে কিন্তু এই যে হাইটটা আছে সেটা কিন্তু উপর নিচে আমাদের হয়। পারদ স্তম্ভে যে চাপটা থাকে সেটা পারদে যে থাকে সেটা উপর নিচে হয়, আর সেই হাইটটা থেকে আমরা চাপ পরিমাপ করি। তো এই অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের কি আছে, বায়ু আছে, সেই বায়ুর একটা চাপ আছে, সেই চাপটা এখানে দিচ্ছে, তার ফলে কিন্তু এই যে পারদ স্তম্ভটা উপর নিচে হচ্ছে। যদি এটার মধ্যে জলীয় বাষ্প আমাদের বেশি থাকে তাহলে কী হয়, জলীয় বাষ্প বায়ুর কিন্তু ঘনত্ব আমাদের কমিয়ে দেয়। তাহলে ঘনত্ব যদি কম করে দেয় তাহলে বায়ুর চাপটাও কম হবে, আমাদের জলীয় বাষ্প থাকলে তার চাপটাও কম হবে। আর চাপটা কম হওয়ার জন্য এই যে পারদ স্তম্ভের যে উচ্চতা সেটা কিন্তু কী হবে, আমাদের ডাউন হয়ে যাবে, উচ্চতা ডাউন হয়ে যাবে। পারদ চাপটা যদি কম হয়, বায়ুমণ্ডলের চাপ যদি কম হয় তাহলে সেখানে কী হবে, এটা ডাউন হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যদি ডাউন হয়ে যায় তাহলে বুঝতে পারলাম যে বায়ুর চাপ কিন্তু কমে যায়। আর বায়ুর চাপ যদি কমে যায় তাহলে নিম্নচাপের সৃষ্টি হয়, আর নিম্নচাপের যদি সৃষ্টি হয় তাহলে আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটাও আমরা বুঝতে পারলাম। এরপর উল্টো জিনিসটা ধরো, যেখানে কিন্তু কি জলীয় বাষ্পর ঘনত্ব কিন্তু নাই, জলীয় বাষ্প খুব একটা বেশি নয়, তাহলে এখানে বায়ু থাকবে আমাদের। আর বায়ু যদি বেশি থাকে তাহলে তার চাপটাও বেশি থাকবে। ঠান্ডা বায়ুতে তার মানে কি থাকে, ভারী থাকে, তার চাপটাও বেশি থাকবে। তাহলে পারদের যে ইয়েটা আছে উচ্চতাটা কিন্তু একদম হাইটে থাকবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর চাপটা বেশি আছে, তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের নেই, সেই জিনিসটা আমরা বুঝতে পেরে যাই। তাহলে এই জিনিসগুলো তোমাদের ধ্যান রাখতে হবে। যদি এই যে পারদ স্তম্ভের উচ্চতাটা যদি আমাদের কি হয় ধীরে ধীরে আমাদের নিচে চলে যায় তাহলে বুঝতে হবে যে কি বৃষ্টির সম্ভাবনা আছে। যদি উপর চলে যায় তাহলে বুঝতে হবে যে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুকাশুকি আমাদের থাকবে। যদি হঠাৎ যদি আমাদের ডাউন হয়ে যায় এটা, তাহলে কি খুবই কিন্তু ঝড়ের সম্ভাবনা আছে, খুবই নিম্নচাপ সৃষ্টি হয়ে যাবে, তার ফলে ঝড়ের সৃষ্টি হবে। যদি হঠাৎ উপরে চলে যায় তাহলে একদম শুকা কোনো কিছু নেই, বৃষ্টির আতা পাতা নেই। তাহলে বিষয়টা তোমরা এখানে বুঝতে পারবে। আজকে এখান পর্যন্তই, পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।